স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতে নিউজুল টাটা সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় বঙ্গভবনে শপথ হবে রাত 8টায়। ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় আজও মাঠে শিক্ষার্থীরা। প্রায় 1 মাস পর খুলল নিউ মার্কেট। রাজধানী সহ বিভিন্ন স্থানে রাতভর ডাকাত আতঙ্ক। নিজ নিজ এলাকায় রাত জেগে দল বেঁধে পাহারা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সদস্য হতে পারে 15 জনের মতো। আজ রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে অংশ নিতে অন্তত 400 জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে ঢাকায় পৌঁছেছেন। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। ডক্টর ইউনূসকে বহনকারী বিমান বেলা 2টার পর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান, বিশিষ্টজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হজরত শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী মাহমুদ শাওন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শাওন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? রাজীব, এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক ভিআইপি লাউঞ্জের বাইরেই আমরা অবস্থান করছি এবং এখানে যদি বলি যে এখানে আসলে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। এর মধ্যেও কিন্তু সাধারণ অনেক মানুষ এখানে এসেছেন, তারা এখানে অবস্থান করছেন। বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সেই শিক্ষার্থীরা যেমন এসেছেন, তারা কিন্তু ভেতরে ছিলেন 3 বাহিনী প্রধানের সঙ্গে এবং তারা কিন্তু বরণ করেছেন। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেকেই এখানে বাইরে অবস্থান করছেন এখানে। এবং সবচেয়ে বেশি আমি বলবো যে দেশ বিদেশের অসংখ্য গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে আসলে এই বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন এবং সবারই আসলে অপেক্ষা যে কখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই পথ দিয়ে বের হবেন। এবং এই যে সাধারণ মানুষ যারা এখানে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তারা জানতে পেরেছি যে ডক্টর ইউনূসের প্রতি তাদের যে এক ধরনের ভালোবাসা, অর্থাৎ ডক্টর ইউনূসের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থার কিন্তু প্রকাশ আমরা তাদের কথায় জানতে পেরেছি। এবং এই জন্যই কিন্তু রাজধানীতে আজকে বিপুল যানজট, এই বিশাল যানজট ঠেলেও কিন্তু তারা এখানে এসেছেন এবং জানেন যে এই যে নিরাপত্তার যে বেষ্টনীর মধ্যেও কিন্তু তারা এই পর্যন্ত আসতে পেরেছেন এবং তারা উৎসুক জনতা সবাই অপেক্ষা করছেন কখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন। এবং আজ রাত 8টায় বঙ্গভবনে কিন্তু তিনি শপথ নেবেন এবং তার সঙ্গে যারা আরও উপদেষ্টা হবেন তারাও কিন্তু শপথ নেবেন। অর্থাৎ সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে যাত্রা সেটি আজ থেকেই শুরু হবে এবং যার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে দায়িত্ব, তার প্রতি মানুষের যে আস্থা, সবাই মিলে যে দায়িত্বটা তাকে দিচ্ছে এবং তিনি যে দায়িত্বটি গ্রহণ করতে এরই মধ্যে সম্মত হয়েছেন এবং আজ রাতেই তিনি শপথ নেবেন। সেই আস্থার জায়গা থেকেই তিনি কিন্তু এরই মধ্যে বিমানবন্দরের ভেতরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে ত্যাগ, যে হত্যার যে সাধারণ মানুষদের প্রাণ গেছে, সেগুলো নিয়ে কিন্তু তিনি বলছিলেন। তো সব মিলিয়ে আসলে রাজীব, আমি বলতে পারি যে এই মুহূর্তে এখানে অর্থাৎ এই যে বাইরে সবারই আসলে অপেক্ষা কখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই পথে বের হবেন এবং তারপরে তিনি তো বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলবেন, মতামত দেবেন এবং সবশেষে তিনি তো আজ রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন, তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও শপথ নেবেন। রাজীব। শাওন, আপনাকে ধন্যবাদ। বিমানবন্দরের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শাওন। এদিকে বিমানবন্দরে নেমে ব্রিফ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখছি তার কথাগুলো, দেখে নিই। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায়
কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, সারা বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজের প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আজ সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে, তবে এক্ষেত্রে অগ্রগতি দেখা যায়নি। রাজারবাগ পুলিশ লাইন্সে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সেখানকার অবস্থা। মেহেদি, পুলিশ সদস্যরা কি কর্মস্থলে যোগদান শুরু করেছেন? এ বিষয়ে কর্মকর্তারা কি জানিয়েছেন? রাজীব, সকাল থেকে আমরা বেশ কয়েকটি থানা পরিদর্শন করেছি, ডিএমপি মিডিয়া সেন্টার এবং বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখেছি। সেখানে পুলিশ সদস্যদের তেমন একটা উপস্থিতি আমরা একেবারেই দেখতে পাইনি, এবং আমরা পরবর্তীতে রাজারবাগ পুলিশ লাইনে এসেছি, এবং এখানে কিছুক্ষণ আগে ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, যিনি হচ্ছে আপাতত প্রধান সমন্বয়ক হিসেবে আসলে নিজের ভূমিকা রাখছেন, তিনি আমাদের প্রেস ব্রিফিংয়ে জানালেন যে পুলিশ এখন পর্যন্ত কোনো কর্মবিরতিতে যায়নি, তারা কোনো বিদ্রোহ করেনি। তারা এখন পর্যন্ত কর্মস্থলে না যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নিজেদের নিরাপত্তা। তারা নিজেদের নিরাপত্তা বোধ করছেন না, বিধায় তারা এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন না। এবং এই মুহূর্তে ঠিক রাজারবাগ পুলিশ লাইনের গেটে আছি। আপনি যদি এখানে এখনকার অবস্থা একটু দেখেন, এখানে কিন্তু এখন আসলে পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং তারা 5 তারিখ বিকালের পর থেকে এখানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কিন্তু পুরো পুলিশ লাইনের নিরাপত্তার জন্য তারা এখানে অবস্থান করছে। এবং পুলিশ লাইনের ভেতরের অবস্থা যদি একটু বলি, আমরা যখন ব্রিফিংয়ের জন্য যাচ্ছিলাম তখন কতিপয় আপনার যে কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন জায়গার দায়িত্বরত ছিলেন, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ ঝাড়ছেন যে যে সিনিয়র কর্মকর্তারা তাদের নির্দেশনা দিয়েছেন, তাদের নির্দেশনা অনুযায়ী যারা কাজ করেছেন, বা যারা হচ্ছে এখন পর্যন্ত নিরীহ কোনো রকম কোনো সহিংসতা মানুষের উপর চালায়নি, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এবং তারা একটা ক্ষোভ ঝাড়ছেন যে এই সিনিয়র কর্মকর্তারা 4 তারিখ থেকে কিন্তু এই পুলিশ লাইনে আসছেন না, এবং তাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ এখন পর্যন্ত তারা করেননি। এবং পুলিশ লাইনের অভ্যন্তরীণ যে আমরা চেহারা এর আগে দেখেছি, সেই চিত্র কিন্তু এখন নেই। ভেতরের অবস্থা একেবারেই নিরিবিলি ফাঁকা, এবং যে পুলিশ সদস্যরা আসলে আজকে যোগদান দেওয়ার কথা রয়েছে তাদের কিছু সংখ্যক কিন্তু এসে এখানে একটা আলোচনায় বসেছিলেন, এবং সেই আলোচনায় তারা হচ্ছে এই বক্তব্য আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা শহরের জুড়ে আসলে যত সহিংসতা চলছে, এবং এই গত 2-3 দিন ধরে যে ডাকাত
নিরাপত্তার একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ধরনের আতঙ্ক নিরূপণে কিন্তু পুলিশের বিকল্প আপাতত আমরা দেখছি না। সেনাবাহিনী টহল দিচ্ছে, কিন্তু তারপরও অতটা পার পাচ্ছে না। রাতে যখনই সুযোগ পাচ্ছে ডাকাতরা কিন্তু হামলা করে বসছে। তো এই দিক থেকে এই ইন্সপেক্টরকে প্রশ্ন করা হয়েছিল যে এই নিরাপত্তা আসলে তারা আজকে থেকে শুরু করবেন কিনা। তো তার বক্তব্য এটা পরিষ্কার ছিল যে তারা আসলে নিজেরাই নিজেদের নিরাপত্তার হীনতায় ভুগছেন, যার কারণে জনগণের সামনে তারা গেলে আসলে কি অবস্থায় পড়বে এই দুশ্চিন্তায় কিন্তু আসলে তারা এখন পর্যন্ত কাজে যোগ দেয়নি। এবং এই নিরাপত্তা বোধ তারা যখন শুরু করবে তারা কিন্তু আসলে তাদের যে কাজের জায়গা সেখানে তারা ফিরে যাবে বলে জানিয়েছে। রাজীব, এতে আপনাকে ধন্যবাদ। প্রায় 1 মাস পর আজ খুলেছে রাজধানীর নিউ মার্কেট। সকাল 10টার দিকে সেনা সদস্যদের উপস্থিতিতে নিউ মার্কেটের তালা খুলে দেয় মার্কেট সমিতি কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। নিউ মার্কেট খোলার সময় সেনা কর্মকর্তা সার্জেন্ট সেলিম বিশ্বাস উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর দোকান খুলতে পেরে খুশি বিক্রেতারা। সকালে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। সবারই প্রত্যাশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা শহরে শৃঙ্খলা বজায় রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। কুমিল্লা নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে তারা অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছে। নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, মোগলটুলি, ঈদগাহ মোড়, পুলিশ লাইন্স, শাসনগাছা, টমসম ব্রিজ সহ বিভিন্ন পয়েন্টে জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। দিনাজপুরের বিভিন্ন সড়কে আজও নেমেছে শিক্ষার্থীরা। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছে তারা। সাভারেও দেখা গেছে শিক্ষার্থীরা সড়ক নিয়ন্ত্রণের কাজ করছে। নওগাঁ শহরের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। এমন অচল অবস্থায় বর্তমানে নওগাঁর জীবনযাত্রা অনেকটা স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছে এবং নওগাঁ শহরের স্বাভাবিকতাকে আর একটু বেগবান করার জন্য কিন্তু নওগাঁকে যানজট মুক্ত করতে নওগাঁর আপনার বিভিন্ন সড়কে আপনার শিক্ষার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন থেকে শুরু করে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের যেগুলো শিক্ষার্থী রয়েছে এবং স্বেচ্ছাসেবীরা রয়েছে, তারা কিন্তু নওগাঁ শহরকে যানজট মুক্ত রাখার নিমিত্তে কিন্তু রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে। বিশেষ করে নওগাঁ শহরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাজের মোড়, মুক্তির মোড় হয়ে বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড, এই এলাকাগুলো যানজট পূর্ণ এলাকা হওয়ার কারণে এই প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমার সঙ্গে কথা হয়েছে দায়িত্ব পালনকারী একাধিক শিক্ষার্থীর সঙ্গে। তারা যে বিষয়টি জানিয়েছে যে দেশের স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত এবং যতদিন না পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে না ফিরছে ততদিন তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। এবং আমরা যেটা দেখেছি কিন্তু দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা কিন্তু শিফট অনুযায়ী কেউ স্কুল থেকে শেষ করে এসে তাদের দায়িত্ব বুঝে নিচ্ছে, আবার কেউ তাদের দায়িত্ব শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। এভাবে কিন্তু তারা শিফটিং পর্যায়ে কিন্তু নওগাঁকে যানজট মুক্ত করতে কিন্তু তাদের ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে। শিক্ষার্থীর পাশাপাশি আনসার রয়েছে, গ্রাম পুলিশ রয়েছে, তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। এছাড়া কিন্তু আমরা নওগাঁ শহরের স্বাভাবিকতা বজায় রাখতে আপনার বিজিবি সহ সেনাবাহিনীর টহল আমরা কিন্তু লক্ষ্য করেছি। নওগাঁ থেকে এছাড়া আমার কাছে থাকা সর্বোচ্চ। বুধবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা, সাভার ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতের আতঙ্কে রাত জেগে পাহারা দিয়েছে নগরবাসী। গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পর থেকে মিরপুর, ধানমন্ডি, গুলশান সহ বেশ কিছু এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয় সাধারণ মানুষ। এ সময় ধানমন্ডি 28 নম্বর এলাকার বাসিন্দারা নেমে আসেন সড়কে। মোটরসাইকেল, গাড়ি নিয়ে সারা রাত ধরে নিজেদের এলাকা পাহারা দেয় তারা। এছাড়া মিরপুরের ইসিবি চত্বরের বেশ কয়েকটি বাসায় ডাকাতির ঘটনা ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। এক পর্যায়ে সেনাবাহিনীর হেল্পলাইনে ফোন দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজন ডাকাত সদস্য আটক হয়। বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় বঙ্গভবনে শপথ হতে পারে রাত 8টায়। ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় আজও মাঠে শিক্ষার্থীরা। প্রায় 1 মাস পর খুলল নিউ মার্কেট। রাজধানী সহ বিভিন্ন স্থানে রাতভর ডাকাত আতঙ্ক, নিজ নিজ এলাকায় রাত জেগে দল বেঁধে পাহারা।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী বিশেষ সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।